ব্রিটিশ আমলের শেষ ভাগে শুরু হয়ে পাকিস্তান আমলের প্রথম দিকে চলা এক ঐতিহাসিক কৃষক বিদ্রোহ ছিল টঙ্ক আন্দোলন। আজকে এই টঙ্ক আন্দোলন নিয়ে কথা বলব। টঙ্ক আন্দোলন গড়ে উঠেছিল উত্তর ময়মনসিংহের গারো পাহাড় এর পাদদেশে, বিশেষ করে সুসং, দুর্গাপুর, কমলাকান্দা, হালুয়াঘাট, নালিতাবাড়ি, শ্রীবর্দী এই অঞ্চলটায় টঙ্ক আন্দোলনের প্রবল বেগবান হয়েছিল। এই অঞ্চলে এই আন্দোলন ছিল জমিদারি শোষণের বিরুদ্ধে। প্রান্তিক হাজং, গারো ও অন্যান্য আদিবাসী কৃষকদের আত্মমর্যাদা ও জমির অধিকার রক্ষার এক সংগ্রামী লড়াই। টঙ্ক শব্দের অর্থ ছিল ধানের আকারে প্রদেয় করারি খাজনা। এটি ছিল এক ধরনের ভূমি ব্যবস্থাপনা। আবারও বলছি যে টঙ্ক শব্দের অর্থ ছিল ধানের আকারে প্রদেয় করারি খাজনা। এটি এক ধরনের ভূমি ব্যবস্থাপনা। কৃষকরা জমির মালিককে ফসলের একটি নির্দিষ্ট অংশ টাকা নয়, সরাসরি দান দিতে বাধ্য থাকত। জমিতে ফসল হোক বা না হোক, খরা বন্যায় ফসল নষ্ট হোক বা খরা এবং বন্যায় ফসলের ক্ষতি করুক বা না করুক, কৃষকদের প্রতি 1.25 একর জমির জন্য 10 থেকে 15 মণ ধান এলাকা ভেদে 7 থেকে 9 মণ পর্যন্ত ধান জমিদারকে দিতেই হতো। এই পরিমাণ প্রচলিত নগদ খাজনার চেয়ে অনেক বেশি ছিল। ফলে কৃষকরা চিরকালীন দারিদ্র, ঋণের জাল ও অনিশ্চয়তার আটকে থাকতেন। এই অমানবিক প্রথার বিরুদ্ধে হাজং, গারো কৃষকরা রুখে দাঁড়িয়েছিল। টঙ্ক আন্দোলনের সূচনা হয় 1937 সালের নভেম্বর মাসে। এই সুসং দুর্গাপুরের জমিদার বংশের সন্তান কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহ জেল থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন। শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কৃষকদের সংগঠিত করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ দান করেন। মণি সিংহের নেতৃত্বে কৃষকরা 6 দফা দাবি প্রস্তুত করেন। প্রধান দাবিগুলো ছিল: টঙ্ক প্রথা সম্পূর্ণ বিলুপ্ত। দ্বিতীয়ত, টঙ্ক কৃষকদের জমির অধিকারের স্বীকৃতি। তৃতীয়ত ছিল নগদ টাকায় খাজনা নির্ধারণ। 4, বকেয়া টঙ্ক মওকুফ করা। 5 ছিল জমিদারি প্রথার বিলোপ। 6 ছিল সাম্রাজ্যবাদের উচ্ছেদ। এই দাবিগুলো ছিল 6 দফা দাবি। এই দাবিগুলো মণি সিংহের নেতৃত্বে কৃষকরা দাবি উত্থাপন করেছিলেন। আন্দোলনে হাজং সম্প্রদায়ের নারী পুরুষ এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। রাশিমণি হাজং, তাকে হাজং মাতাও বলা হতো, ও কুমুদিনী হাজং এই আন্দোলনের অন্যতম বীর নেত্রী। কুমুদিনী হাজংয়ের স্বামী লঙ্কেশ্বর হাজং গুরুত্বপূর্ণ এই আন্দোলনে ভূমিকা রাখেন। আন্দোলনের তীব্রতা ধীরে ধীরেই বৃদ্ধি পেতে থাকে। প্রথম পর্যায়ে আন্দোলন সংগঠিত ও অহিংসভাবে শুরু হলেও
প্রথম পর্যায়ে এটা সংগঠিতও ছিল এবং অহিংস। এইভাবে শুরু হলেও যখন 1946 সালে এটি আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পায় বা তীব্র রূপ নেয়, কৃষকরা টঙ্ক দান দিতে অস্বীকার করেন এবং জমিদারের কাছারি দখল করেন। পুলিশ গ্রামে গ্রামে হানা দেয়, গ্রেফতার করে নির্যাতন চালায়। এই ধরনের অত্যাচারে পুলিশরা ওই সময় লিপ্ত থাকে। এখন 1946 সালের 31শে জানুয়ারি দুর্গাপুরের বাহেরাতলি গ্রামে এক রক্তক্ষয়ী ঘটনা ঘটে। পুলিশ কুমুদিনী হাজংকে গ্রেফতার করতে এলে রশিমণি হাজং সহ শতাধিক হাজং নারী পুরুষ প্রতিরোধ গড়ে তোলেন। সুরেন্দ্র হাজং সহ অন্যান্যরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে রশিমণি হাজং যিনি হাজং মাতা ও সুরেন্দ্র হাজং পুলিশের গুলোতে শহীদ হন। এ ঘটনায় আন্দোলন আরও জোরদার হয়। 1947 সালের দেশভাগের পর কিছুটা আন্দোলন স্তমিত হয়ে গেলেও 1948 সাল থেকে আরও তীব্রবেগে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। টঙ্ক আন্দোলন 1937 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই টঙ্ক আন্দোলনটা চলে, অর্থাৎ আন্দোলনটি প্রায় 13 বছর স্থায়ী ছিল। সবচেয়ে তীব্র পর্যায়টা ছিল সবচেয়ে আন্দোলনের বেগবান পর্যায় বা তীব্র পর্যায় 1946 থেকে 1950 সালের এর মাঝে সময়টা। এই দীর্ঘ 13 বছরের অবিরাম সংগ্রামের ফলে 1950 সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাস হয়। এই আইনের মাধ্যমে টঙ্ক প্রথা ও জমিদারি প্রথার আইনি বিলোপ ঘটে। কৃষকের দীর্ঘ লড়াইয়ের চাপে সরকার টঙ্ক প্রথা বাতিল ঘোষণা করতে বাধ্য হয় এবং টঙ্ক কৃষকরা তাদের দখলীয় জমির স্বত্ব বা মালিকানা হিসাবে স্বীকৃতি লাভ করে। এইটি সবচেয়ে বড় সফলতা। টঙ্ক আন্দোলন শুধু একটি খাজনা বিরোধী লড়াই ছিল না, এটি ছিল সমাজতান্ত্রিক শোষণ ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে প্রান্তিক আদিবাসী কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ। হাজং গারো সম্প্রদায়ের এই সংগ্রাম বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল বা গৌরবোজ্জ্বল অধ্যায়। ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলের লোকগাথা, রাশিমণির স্মৃতিসৌধ এবং প্রজন্মের পর প্রজন্মের স্মৃতিতে আজও এই বীরত্বগাথা অম্লান হয়ে আছে। টঙ্ক আন্দোলন প্রমাণ করে ঐক্য ও সাহস থাকলে প্রান্তিক মানুষও শোষণের শৃঙ্খল ভাঙতে পারে। এই চেতনা আজও কৃষকের অধিকারের লড়াইয়ে অনুপ্রেরণা যোগায়। আজ আমরা যে কৃষিবান্ধব ব্যবস্থার কথা বলি, তার গোড়াপত্তন হয়েছিল এই ধরনের আন্দোলনের মাধ্যমে। একটি জাতির নিজস্ব শেকড় এবং সংগ্রামের ইতিহাস ভুলে গেলে সে জাতি অস্তিত্ব সংকটে পড়ে। টঙ্ক আন্দোলন কেবল অতীতের কোনো ধান সংগ্রহের লড়াই ছিল না, এটি ছিল মানুষের মর্যাদার লড়াই,
আজ আমরা যে স্বাধীনতা ও অধিকার ভোগ করছি তার পিছনে ত্যাগ বোঝার জন্যই এটি জানা অত্যন্ত জরুরি। টঙ্ক আন্দোলন আমাদের শেখায় যে ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্তিশালী শোষকের বিরুদ্ধেও জয়লাভ করা সম্ভব। টঙ্ক আন্দোলন সম্পর্কে আজ এ পর্যন্ত।